পড়ছিলাম নতুন প্রেমের গান, কলমে নুজাইফা নুন। পর্ব সংখ্যা ১৯। প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার। রৌনক চৌধুরীর কপালে চোখ তুলে হতভম্ব গলায় বলেন, সিয়াদাত শাহরিয়ার। সুপ্রভা দৃঢ় কণ্ঠে বলে, হ্যাঁ বাবা, আপনি ঠিকই শুনেছেন। প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার। যবে থেকে আমার জীবনে এসেছে তবে থেকেই আমার সুন্দর জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে। আমার ভাইয়ের অ্যাক্সিডেন্টের জন্য আমি যেমন প্রত্যক্ষভাবে দায়ী, ঠিক তেমনই পরোক্ষভাবে দায়ী ওই ভণ্ড সম্পূর্ণ কথা শেষ করার আগেই সেখানে নোরা উপস্থিত হয়। সুপ্রভাকে দেখা মাত্রই নোরার মুখের বর্ণ ফ্যাকাশ হয়ে যায়। মনে হয় যেন শরতের মেঘ হঠাৎ কালবৈশাখীর রূপ নিয়েছে। সে ক্ষিপ্র গতিতে ধেয়ে আসে সুপ্রভার দিকে। তার বাহু চেপে ধরে তীক্ষ্ণ স্বরে বলে, তুমি আবার কোন সাহসে ফিরে এসেছো এখানে? মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইশিরাতা চৌধুরী আর স্থির থাকতে পারলেন না। তিনি দ্রুত পায়ে এগিয়ে এসে নোরাকে নিজের দিকে ফিরিয়ে নেন। কুঞ্চিত ভ্রুপল্লবে ক্ষোভ মিশিয়ে তিনি প্রশ্ন করেন, এটা কোন ধরনের প্রশ্ন নোরা? সৌরভের অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা জানার পরও শুভাকে লুকিয়ে থাকতে বলছো তুমি? বোন হয়ে ভাইয়ের বিপদে ছুটে আসবে না? আর শুভা লুকিয়ে কেন থাকবে বলো তো? লুকিয়ে কারা থাকে জানো? যারা অপরাধ করে। কিন্তু শুভা তো কোনো অপরাধ করেনি। তবে কেন সে নিজের ঘর সংসার ত্যাগ করে যাযাবরের মতো ঘুরে বেড়াবে? আমার আগেও মনে হয়েছে, এখনও মনে হয়েছে, শুভার ঘর ছাড়ার পেছনে তোমার হাত রয়েছে। হয়তো তোমার বিষাক্ত বাক্যবাণই তাকে ঘর ছাড়তে বাধ্য করেছিল। নোরার ফ্যাকাশে মুখশ্রীতে তখন আষাঢ়ের মেঘ জমেছে। ঈশিতা চৌধুরীর তপ্ত বাক্যগুলো তীরের মতো তার হৃদয়ে বিচ্ছে। সে কিছু বলতে গিয়েও থেমে যায়। গলার কাছে একদলা অভিমান কিংবা অপরাধবোধ আটকে থাকে। রৌনক চৌধুরী এতক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। হঠাৎ তার গম্ভীর কণ্ঠস্বর করিডোরের নিস্তব্ধতা চুরমার করে দেয়। যথেষ্ট হয়েছে, এখন কাদা ছোড়াছুড়ির সময় নয়। সুপ্রভা যখন ফিরেছে তখন সব সত্যই উদ্ঘাটিত হবে। তবে এখন আমাদের প্রথম কাজ সৌরভকে সুস্থ করে তোলা। রৌনক চৌধুরীর কথা শেষ হতে না হতেই আইসিইউ এর ভারী দরজাটা শব্দ করে খুলে যায়। ধীর পায়ে বেরিয়ে আসে ডক্টর আরিয়ান। সবার উৎসুক এবং আতঙ্কিত দৃষ্টির কেন্দ্রে এখন তিনি। মাস্কটা নিচে নামিয়ে আরিয়ান এক চিলতে হাসে। যাই বিষণ্ণ করিডোরে এক পশলা বৃষ্টির মতো প্রশান্তি বয়ে আনে। সে খুশি খুশি গলায় বলে, আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। সৌরভ এখন বিপদমুক্ত। আমরা ওকে কড়া অবজারভেশনে রেখেছিলাম, কারণ ওর ইন্টারনাল ইনজুরি নিয়ে আমরা চিন্তিত ছিলাম। কিন্তু মিরাকলি ও খুব দ্রুত রিকভার করছে। ওর জ্ঞান ফিরেছে। সুপ্রভার বুকের ওপর থেকে যেন ভারী পাথর সরে গেল। সে এতক্ষণে ফুসফুস ভরে নিঃশ্বাস নিতে পারল। আলেয়া বেগম খুশিতে কান্না করে দিলেন। সিজদায় পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ঈশিতা চৌধুরী ডুকরে কেঁদে উঠে রৌনক চৌধুরীর কাছে মাথা রাখলেন। রৌনক চৌধুরী ডক্টরকে কৃতজ্ঞতা জানিয়ে বললেন, আমরা কি সৌরভের সাথে দেখা করতে পারি? আরিয়ান মাথা নেড়ে বলল, জি, তবে একজন একজন করে। খুব বেশি উত্তেজনা তৈরি করা যাবে না। আরিয়ান অনুমতি দিতেই সুপ্রভা সবার আগে পা বাড়ায়। কেবিনে ঢুকে দেখে সাদা ধবধবে বিছানায় সৌরভ শুয়ে আছে। নাকে অক্সিজেন মাস্ক নেই, তবে শরীরটা বড্ড ফ্যাকাশে। সুপ্রভাকে দেখা মাত্রই সৌরভের ঠোঁটের কোণে ক্ষীণ এক চিলতে হাসি ফুটে ওঠে। সে খুব অস্পষ্ট স্বরে ডাকে, বনু। সুপ্রভা সৌরভের শিওরে বসে সৌরভের হাতটা নিজের কপালে ঠেকিয়ে ডুকরে কেঁদে ওঠে। সৌরভ জীর্ণ কণ্ঠে বলে, পাগলি মেয়ে, কান্না করছিস কেন? আমি কি মরে গেছি? সুপ্রভার বুকটা ধক করে ওঠে। সে সৌরভের ঠোঁটের উপর তর্জনী আঙুল রেখে শক্ত গলায় বলে, মরার কথা ভুলেও মুখে আনবে না তুমি। সৌরভ অভিমানী গলায় বলে, ভাইয়ের জন্য যদি এতই চিন্তা থাকতো তোর, তাহলে এর দীর্ঘ সময় আমাদের সবাইকে এভাবে কাঁদিয়ে দূরে ছিলি কেন? একবারও কি মনে পড়েনি এই অপদার্থ ভাইটার কথা? সুপ্রভা নিস্তব্ধ হয়ে যায়। তার চোখের কর্নিশ বেয়ে আবারও এক ফোঁটা জল গড়িয়ে পড়ে সৌরভের হাতের উপর। সে কোনো উত্তর দিতে পারে না। তপ্ত নিঃশ্বাসগুলো গলার কাছে দলা পাকিয়ে আসে। যে বিভীষিকাময় পরিস্থিতির শিকার হয়ে সে ঘর ছেড়েছিল, তা এই মুহূর্তে সৌরভকে বলা অসম্ভব। সে সৌরভের কপালে আলতো করে হাত রেখে ফিসফিস করে বলে, সব বলবো ভাইয়া, সময় হলে সব বলবো। এখন শুধু এটুকু জেনে রাখো, তোমার এই বোনটা এক মুহূর্তের জন্য তোমাকে ভুলে থাকিনি। পরিস্থিতির শিকল আমায় বেঁধে ফেলেছিল। সৌরভ আর কথা বাড়ায় না। বোনের চোখের ক্লান্তি আর বিষণ্ণতা সে পড়তে পারছে। সে সুপ্রভার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে। দীর্ঘ পর্যবেক্ষণের ধকল আর ওষুধের প্রভাবে তার চোখের পাতা ভারী হয়ে আসছে। পরের দিন সকালে ডক্টর আরিয়ান কেবিনে ঢুকে সৌরভের পাস চেক করে স্মিথ হেসে বলে, সৌরভ এখন অনেকটা স্থিতিশীল।
হাসপাতালের পরিবেশের চেয়ে ঘরের পরিবেশ ওকে দ্রুত সারিয়ে তুলবে। আমরা ডিসচার্জ পেপার রেডি করছি, আপনারা আজই ওকে নিয়ে বাড়ি যেতে পারেন। আলিয়া বেগম যেন প্রাণ ফিরে পেলেন। রৌনক চৌধুরী আরিয়ানকে কৃতজ্ঞতা জানিয়ে বাইরের আনুষ্ঠানিকতা সারতে গেলেন। বিকেলের রক্তিম সূর্য যখন দিগন্তে ডুবছে, ঠিক তখন চৌধুরী বাড়ির গাড়ি এসে থামে ফটকের সামনে। সৌরভকে অতি সাবধানে গাড়ি থেকে বের করা হয়। রৌনক চৌধুরী সুপ্রভার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আজ মনে হচ্ছে অশুভ ছায়াটা বিদায় নিল। চলো মা, ঘরের লক্ষ্মী ঘরে ফিরে চলো। ঈশিতা চৌধুরী পরম মমতায় সৌরভের এক হাত এবং সুপ্রভার অন্য হাত ধরে বাড়ির ভেতরে পা রাখেন। ঈশিতা চৌধুরী সৌরভকে দোতলায় নিয়ে যেতে চান, কিন্তু সৌরভ যায় না। সে টলমল পায়ে সোফায় গিয়ে বসে। তার কথা বলতে কষ্ট হয়, তবুও সে দুর্বল গলায় বলে, মা ওই মা, বনু যখন ফিরে এসেছে তখন আমার মনে হয় সত্যিটা সবার সামনে আসা দরকার। সৌরভের কথা শুনে শুকনো ঢোক গিলেন ওরা। ভয়ের এক শীতল স্রোত তার শিরদাঁড়া বেয়ে নেমে যায়। ভেতরে ভেতরে ভয় পেলেও তার তেজ কমে না। সে চড়া গলায় বলে, মম ড্যাড, তোমরা আবারও ভুল করছো একটা চোরকে এ বাড়িতে আশ্রয় দিয়ে। নোরার এই নির্লজ্জ আস্ফালন সুপ্রভার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। সে তেড়ে আসে নোরার দিকে, ক্রুদ্ধ গলায় বলে, তুমি কি মানুষ নোরা? তোমার মধ্যে কি মনুষ্যত্বের লেশমাত্র অবশিষ্ট নেই? আমার ভাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, এখনও ক্ষত তাজা। যন্ত্রণায় তার প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, আর এই মুহূর্ত তুমি তাকে চোর অপবাদ দিতে কুণ্ঠাবোধ করছো না? নোরা বাঁকা হাসে, কটাক্ষ করে বলে, আরে না না, তোমার ভাইয়া চোর নয়, আসল চোর হচ্ছ তুমি। তোমার ভাইয়া শুধু তোমাকে মদত দিয়েছে। সুপ্রভা স্তম্ভিত হয়ে যায়, তার কণ্ঠনালী কাঁপছে। সে নিজেকে ধাতস্থ করে কিছু বলতে উদ্যত হয়। ঠিক তখনই পেছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে, সুপ্রভাত চোর নয়, তার সাক্ষী আমি নিজে।